বিচার বিভাগের সেপারেশন এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স আরো স্ট্রেংথেন হতো। আর আরেকটি জায়গায় আর্টিকেল 70-তে যেখানে এটা নিয়ে বহু আলোচিত এবং আমাদের যখন আমরা কমিটিতে বসেছিলাম, কমিটিতেও আমাদের সেখানে যারা ছিলেন তাদের ভিতরে নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেটা করা হয়েছিল এই কারণেই যাতে ফ্লোর চেঞ্জ করে বারবার সরকার পরিবর্তন না হয়। কারণ এখন আমরা দেখছি যে যখনই একটা দল আসছে সেখানে খুব হাই মেজরিটি নিয়ে আসছে, ওই ধরনের সম্ভাবনা নেই। কিন্তু আমরা পাকিস্তান আমলে আমাদের পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি 54 নির্বাচনের পর যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো স্মরণ রেখেই এটা করা হয়েছিল ফ্লোর ক্রসিং এর ব্যাপারে। এবং এটা ব্রিটিশ পার্লামেন্ট, অন্যান্য পার্লামেন্টও আছে, যখন হুইপ দেবে যে কোন একটা পার্টিকুলার ল, যেখানে একদম দলীয় অবস্থান, যেখানে দলীয় অবস্থান খুব চিহ্নিত থাকে, তখন সেখানে তারা ভোট দিতে বাধ্য। আর একটা জায়গায় সে কনসেন্স ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে। তো সেটা কিন্তু এই দলের বিপক্ষে ভোট না দিয়ে যদি বলা যেত দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে জিনিসটা সঠিক হতো। এবং আমরা 72 কনস্টিটিউশন ওইভাবে আমরা পড়তাম। একটি ঘটনা আমার জানা আছে যে ভোট দেওয়া থেকে বিরত থাকা হয় যখন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আনা হয়। আমি নিজে সেটা আমি বিরত থেকেছিলাম। তো আমাকে বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছিলেন যে হুইপ নাকি এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করেছেন যে 70 পড়ে কিনা। তাই বঙ্গবন্ধুকে বলেছিলাম যে উনি তো খুব ভেটারেন পার্লামেন্টারিয়ান, যেখানে তো কোনো দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং উনি সেটা সাথে সাথে মেনে নিয়েছিলেন এবং এ ব্যাপারে আর কোনোদিন উনি কথাটা রেজ করে নাই। অতএব পার্লামেন্টারি পার্টির মিটিং এর সিদ্ধান্ত ছাড়া কোন দলীয় সিদ্ধান্ত হতে পারে না। জি ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো ফোনটা নিয়ে এবং অন্য আলোচনা। হ্যালো, জি বলুন। জি বলুন। এই যে পঞ্চদশ সংশোধনী সম্পর্কে যে আলোচনা হচ্ছে আপনার এখানে, জি জি, এগুলো ধরেন আপনার এখানে না দল বা আদার, তারা বলছে যে অত্যন্ত তাড়াতাড়ি বিগত দিয়ে এবং দ্রুততার সাথে আওয়ামী লীগ এই সংশোধনী পাস করছে। আমার বক্তব্য হচ্ছে যে ইতিপূর্বে যে আরো 14টি সংশোধনী পাস হয়েছে, সেই সংশোধনীগুলো কি এই 11 মাস ধরে কখনো কি আলোচনা হয়েছে? আমার মনে হয় সেটা হয়নি কখনো। কেন এটাকে অত দ্রুততার সাথে এই সংশোধনী পাশ হয়েছে এই কথাটা কেন বলা হচ্ছে? আমার মনে হয় এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই বক্তব্যটা জনগণের সর্বপ্রশ্ন করা হচ্ছে। আপনারা কি এই ব্যাপারে আমাকে পরিষ্কার ধারণা দেবেন যে অতীতে কি হয়েছে? ধন্যবাদ। আমরা বেশি অতীতে গেলে আজকে বর্তমানে যে সংশোধনী হয়েছে সেটা নিয়ে আলোচনার সময় পাবো না। তবে আপনার মতটি গুরুত্বপূর্ণ, সেই মতটি আশা করি অন্যান্য দর্শকরাও শুনেছেন ভালোভাবে। ডক্টর বদিউল্লাহ মজুমদার, যে আপনার একটি প্রশ্ন নিয়ে ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব প্রশ্ন তুলেছেন, তো এটা কি আপনার আরেকটু ক্লিয়ার করবেন? জি, ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব, আমি ফোনটা নিয়ে নিই। সরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি মোহাম্মদ জিল্লুর রহমান বলছি, কুষ্টিয়া থেকে। জি বলুন জিল্লুর সাহেব। আমি বলছি যে যেটা হচ্ছে পঞ্চম সংশোধনী যেটা আসছে, কিন্তু রাজনৈতিক নেতারা এই যে জজ সাহেবদের বয়স বাড়ি নিয়ে তারপরে বিপথে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসছে, এইগুলির দিকে কেন নজর দিচ্ছেন না? ওই যে গত যে সরকার ছিল, দেখেন জজ সাহেবের বয়স বাড়াইলো 59 বছর, কিন্তু সেই লোকই হবে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু এখন যখনই এটা কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক নেতাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি তাদের 90 দিনের ভিতর ভোট দেওয়ার কথা ছিল, তারা কিন্তু ভোট দেয়নি। 2 বছর চালাইছে। কিন্তু তারা কি আমাদের রাজনৈতিক নেতাকে মান সম্মান দেখায়? এইগুলি নিয়ে আলোচনা করছে না, শুধু টেলিভিশনেই আলোচনা হচ্ছে, কিন্তু যে একটা প্রতিফলন কিন্তু আসলো না। আমরা কিন্তু খুব দুঃখ পাই এই জায়গায়, রাজনৈতিক নেতারা যদি এইটা ইয়ে করতো, কম্প্রোমাইজ করতো, জনগণের জন্য কাজ করতো, তাহলে কিন্তু সংশোধন পরিবর্তন করার লাগতো না। জি ধন্যবাদ আপনাকে ডক্টর মজুমদার। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার আমিনুল ইসলাম একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি সংবিধান প্রণেতাদের একজন, উনি একজন বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী। তো ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলবো, আমি ওনার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এই 7 ক অনুচ্ছেদ অনুযায়ী। প্রথমত 7 ক অনুচ্ছেদে যেটা করা হয়েছে, যে সংবিধান বাতিল করলে, জোর করে ক্ষমতা দখল করে কিংবা স্থগিত করলে তার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবে। এখন
এই বিধান কিন্তু অন্য দেশেও করেছে, যেমন পাকিস্তানে করেছে ভুট্টো, কিন্তু এটা ভুট্টোকে রক্ষা করতে পারে নাই। জিয়াউল হক ক্ষমতা দখল করে ভুট্টোকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে। তাই এইরকম একটা সংবিধানে বিধান করলেই এটা কার্যকর করা যায় না। এই জন্য রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনা দরকার, সেই পরিবর্তন না হলে এটা কোনো কার্যকর হবে না। আর দ্বিতীয়ত, আমরা যে আজকে এখানে যে আলোচনাটা করছি, এই আলোচনাটাও আমরা সংবিধান নিয়ে করছি, এই পঞ্চম সংশোধনী নিয়ে করছি, এবং পঞ্চম সংশোধনীর নেতিবাচক দিক নিয়ে পঞ্চদশ সংশোধনীর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করছি। এটাকেও বলা যেতে পারে যে আমরা এই যে ভবিষ্যতে কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়, তাদেরকে আমরা উস্কানি দিচ্ছি, তাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করছি, তাদের এই ব্যাপারে একটা ষড়যন্ত্র করছি। তো এটা এইভাবে ইন্টারপ্রিট করে এটা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। আমরা কেউ চাই না অবৈধ ক্ষমতা দখল। আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে। আমরা সবাই চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই রকম বিধানের মাধ্যমে যে নাগরিকের কণ্ঠরোধ হইতে পারে, যেমন যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যখন বেস্ট আমরুল ইসলাম সাহেবের জানার কথা, যখন এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হয়, এটা যখন আইন করা হয় বঙ্গবন্ধুর আমলে, তখন বলা হয়েছিল এটা তো অপপ্রয়োগ হবে না, আওয়ামী লীগ অপপ্রয়োগ করবে না। কিন্তু এটারই অপপ্রয়োগ করে যে আওয়ামী লীগের অনেক নেতাই বছরের পর বছর জেল খেটেছেন। তো এবং এখানে আরো বলা আছে যে এই যে অবৈধ ক্ষমতা দখল কিংবা সংবিধান সম্পর্কে অনাস্থা সৃষ্টির ব্যাপারে কোনো কার্যকরিতা সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা অনুমোদন অনুসমর্থন করিলে এটাও রাষ্ট্রদ্রোহিত হবে। অর্থাৎ আমরা যে আলোচনা করছি, এই যে সংবাদপত্রে যে আলোচনা হচ্ছে, টেলিভিশনে যে আলোচনা হচ্ছে, এবং আমরা বিভিন্ন নাগরিক ফোরামে যে আলোচনা হচ্ছে, এটাকেও যে উস্কানিমূলক বলা যেতে পারে, ইন্টারপ্রেট করা যেতে পারে। আমরা তাদের জন্য সহযোগিতা করছি, আমরা তাদের জন্য রাস্তা প্রশস্ত করে দিচ্ছি। তো এটা আমি মনে করি যে নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা মৌলিক অধিকার, কোনো আইন হইতে পারে না মৌলিক অধিকারের পরিপন্থী। এটা আমাদের এই মৌলিক অধিকারের প্রতি হুমকি স্বরূপ। এবং আমি আরেকটা কথা শুধু যোগ করছি যে আমি মনে করি 7 অনুচ্ছেদ, আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদ এটা গর্বের বিষয়, সকল ক্ষমতার মালিক। আমি মনে করি এই 7 ক এবং খ যুক্ত করে এটাকে কলঙ্কিত করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ। আমি একটা প্রশ্ন আবার করি আপনাকে, আপনার আপত্তিটা কি অবৈধ ক্ষমতা দখলকারীদের কঠিন শাস্তি দেওয়ার উপর, নাকি তাকে যারা সহযোগিতা উস্কানি দেবে সেই পার্টে? না, আমার এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে যারা ক্ষমতা দখল করবে, একটা পার্ট না, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, আমার কোনো আপত্তি নেই, হওয়া উচিত। কিন্তু সেকেন্ড পার্ট আপনার সেকেন্ড পার্ট যে কোনো ব্যক্তির প্রতিবাদী কণ্ঠে রাজনৈতিক প্রতিপক্ষের কথাই ধরে নিতে পারে কিংবা ইন্টারপ্রিট করতে পারে যে এটা এই অবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য রাস্তা প্রশস্ত করে দিচ্ছে, উস্কানি দিচ্ছে। ওখানেই নাগরিকের বাকস্বাধীনতা খর্ব। আমি আবার আপনার কাছে যাবো। এটি ইন্টারেস্টিং যে কথাটা অবৈধ দখলকারী, ওই পার্টটা ক্লিয়ার। হ্যাঁ, এটা যে এই ব্যাপারে আমি সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু যেভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে, যে কোনো এটাকে ইন্টারপ্রেট করা যেতে পারে। এবং বদিউল সাহেব খুব সুন্দরভাবেই বলেছেন যে জরুরি আইনটাকে যেভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, এটাকেও ঠিক কোনো ব্যক্তির ব্যাখ্যা, টকশো, লেখনীকে এটাকে ইন্টারপ্রেট করা যেতে পারে। এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা সবাই গণতন্ত্র চাই এবং গণতন্ত্রকে আরো উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। এই জন্য যে গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, সেই সংস্কৃতিটা এর মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি ডেভেলপ করা যাবে না। গণতান্ত্রিক সংস্কৃতি ডেভেলপ করতে হলে যেটা দরকার, মূল পয়েন্ট সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার। এই কনফিডেন্স বিল্ডিং মেজারটা আমাদের নাই দেশে, এবং এটা আমরা বারে বারে বলছি। আমরা যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে কাজ করি, আমরা যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে লিখি, বিষয় নিয়ে পর্যালোচনা করি, আমরা বারে বারে বলছি যে এদেশের সংস্কৃতিতে কনফিডেন্স বিল্ডিংটা অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনাকে আস্থায় নিতে হবে, এবং আস্থায় নিতে না পারলে আমরা গণতান্ত্রিক ডেভেলপ করতে পারবো না। ডক্টর, আপনিও কি মনে করেন বদিউল সাহেবের মতো যে ওই সেকেন্ড পার্টে যে কোনো লেখাকে একটু শব্দের কারণেও বিপদগ্রস্ত করা যেতে পারে? আমি মনে করি ওই পয়েন্টটাকে, প্রথম পয়েন্ট আমরা একমত। না, আমি তো মনে করি যে বদিউল সাহেব এখানে যে কথা বলছেন এটাকে নিশ্চয়ই